এবারের জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা সহ যে প্রতিনিধি দল সেখানে গেছেন তাদের প্রতি বিশ্ব নেতাদের যে সমাদর, তাদের প্রতি যে ভালোবাসা, তাদের প্রতি যে আতিথেয়তা দেখানো হচ্ছে সেটা দেখে আমরা সত্যি গর্ববোধ করি। বাংলাদেশের মতো একটা ছোট একটা দেশ, ততটা উন্নত নই আমরা, সেই অর্থনীতির একটা দেশ গিয়ে সেখানে যে সম্মান পাচ্ছে বিভিন্ন বিশ্ব নেতারা, বিল ক্লিন্টন সহ, সাবেক প্রধানমন্ত্রী বিল ক্লিন্টন সহ, যে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ যারা যে সবাই যে আদর সমাদর করছেন আমাদের এই নেতাদেরকে, তার জন্য আমরা সত্যিই গর্ববোধ করি। এবং এক্ষেত্রে আমাদেরকে সবার আগে ধন্যবাদ জানাতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কারণ তার গ্রহণযোগ্যতাই আমরা এই সম্মান এবার পাচ্ছি। এবং এই সম্মান আসলে বাংলাদেশকে পরিচিত করে দেয় বিশ্ব দরবারে। এটা আমাদের শুধু ডক্টর ইউনূসের গর্ব না, এটা আমাদের পুরো জাতির গর্ব, পুরো বাংলাদেশের গর্ব। তো এই সরকারের প্রায় 2 মাস হতে চলেছে আমাদের এই ক্ষমতা গ্রহণে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। এবং এই 2 মাসে তারা, আমরা জানি, অনেকগুলি সংস্কার কাজে অংশগ্রহণ করেছে। ইতোমধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে অনেকগুলি সংস্কার করা হয়েছে, অনেককে বদলি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, এবং সংস্কারের জন্য কতগুলি কমিশন গঠন করা হয়েছে, তারা কাজ করে যাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানাই। বিশেষ করে জাতিসংঘ কনফারেন্সে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার গতকালের যে ভাষণ, সেটা আসলে সবার কাছে সমাদৃত হয়েছে। এবং তিনি একটা ভাষণের মাধ্যমে মোটামুটি পুরো বিশ্বের সমস্ত সমস্যাগুলিকে এবং সাথে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটাকে উঠিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। এবং এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাষণ এই সময়, এটা সত্যিই বলতে হয় এবং তাকে ধন্যবাদ জানাতে হয়। তবে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি জাতির মাধ্যমে জানাতে চাই, কারণ আমরা মাননীয় সেনাপ্রধানের একটা বক্তব্য থেকে জানতে পেরেছি যে আগামী 18 মাসের মধ্যে হয়তো বা বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে। এই গণতান্ত্রিক নির্বাচনের পথে আপনার যে যাত্রা, এই যাত্রা সফল হোক, এটা আমরা সবাই চাই। তবে এক্ষেত্রে আপনার যে পদক্ষেপ, সেটাকে আরেকটু শক্ত কঠোর না হলে আসলে এটাকে কতটুকু সফলতার দিকে আপনি নিতে পারবেন, এটাই আমরা সত্যিই সন্দিহান। কারণ এখন পর্যন্ত আমরা পুলিশ প্রশাসনের কোনো শক্ত অবস্থান দেখতে পাই না। পুলিশ প্রশাসন এখনও ঢিলেঢালা কাজ করছে। আমরা জানি জুলাই আন্দোলনের সময় পুলিশ প্রশাসনের সাথে ছাত্রদের যে, বা সাধারণ জনগণের সাথে ছাত্রদের সাথে পুলিশের যে বড় একটা সংঘাতের সৃষ্টি হয়, এবং সেখান থেকে পুলিশের যে একটা গ্রহণযোগ্যতা কমে আসে, তাদের প্রতি মানুষের যে ভালোবাসা কমে আসে, সেটা মেনে নিতেই হবে আমাদেরকে সেই পরিস্থিতির কারণে। কিন্তু আসলে পুলিশ প্রশাসন যদি শক্ত না হয়, তাহলে বর্তমানে যে বাংলাদেশে অন্যায়গুলি হচ্ছে, বিভিন্ন জায়গায় যে অরাজকতাগুলি হচ্ছে, মানুষ এখন নিরাপদে রাতে বা রাতের আধারে নিরাপদে পথ চলতে পারছে না। ঢাকার রাস্তাগুলিতে ছিনতাই, রাহাজানির মতো ঘটনাগুলি বেড়ে যাচ্ছে। প্রতিনিয়ত আমরা বিভিন্ন জায়গা থেকে খুন সহ বিভিন্ন রকম অপরাধের খোঁজ পাচ্ছি। তো এই জিনিসগুলোকে আসলে শক্ত হাতে দমন না করা গেলে এখন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এবং এটার জন্য আমাদের পুলিশ প্রশাসনকে অবশ্যই শক্ত হতে হবে। পুলিশ প্রশাসন সংস্কারের জন্য আমরা জানি ইতিমধ্যে একটা সংস্কার দল কাজ করছে, এবং এই কমিটির মাধ্যমে আমরা একটা সুন্দর পুলিশ প্রশাসন পাবো আশা করি। কিন্তু যেহেতু এই কমিটির হাতে বেশ কিছুটা সময় রয়েছে তাদের এই সংস্কার কার্যক্রম পরিচালনার জন্য, তবে ইতোমধ্যে যারা অলরেডি কাজ করছেন পুলিশ প্রশাসনে, তাদেরকে যেন আরও শক্ত হতে বাধ্য করেন মাননীয় প্রধান উপদেষ্টা, সেদিকে আমি সদয় অনুরোধ জানাবো। কারণ পুলিশ প্রশাসনকে তিনি যদি এখনই শক্ত করতে না পারেন, অপরাধের মাত্রা আরও বেড়ে যাবে। সামনের দিনগুলিতে আমাদের আরও খারাপ সময় হয়তো বা দেখতে হবে, আরও অনেকগুলি প্রাণ হয়তো আমাদেরকে হারাতে হবে। তো সেক্ষেত্রে পুলিশ প্রশাসন যারা জয়েন করেছে, যারা কাজ করছে, তাদের প্রতি শক্ত নির্দেশনা, যদি তারা শক্ত হতে না পারে তাহলে তারা কাজ করবে না, তারা চলে যাবে। কিন্তু কাজ করতে গেলে পুলিশ প্রশাসন যদি কাজ করতে, অবশ্যই শক্তভাবে তাদেরকে কাজ করতে হবে। প্রশাসনের জায়গায় পুলিশকে আসলে স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নেই, তাদেরকে নরমভাবে কাজ করার কোনো সুযোগ নেই। এই জায়গাটায় প্রশাসন কখনো নরম হতে পারে না। প্রশাসনকে শক্ত কঠোর হাতে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে সব পরিস্থিতিকে, অবশ্যই জনগণের প্রতি ভালোবাসা রেখে এবং অন্যায়কে প্রশ্রয় না দিয়ে। এবং আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই, যেমন আমাদের এই সরকার আসার পরে আমাদের প্রত্যেকটা সরকারের সময় জনগণের একটা অন্যতম কনসার্ন ছিল সাধারণ জনগণের, এটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে বাংলাদেশের বড় একটা রিজন ছিল সবসময় সিন্ডিকেট। আমরা জানি প্রত্যেকটা সেক্টরে আমাদের দ্রব্যমূল্যের প্রত্যেকটা সেক্টরে কিন্তু সিন্ডিকেটের
খেলাগুলি আমরা জানি, কারসাজিগুলি আমরা জানি, শুনে আসছি। তো সেক্ষেত্রে এই সিন্ডিকেটগুলি ভাঙার জন্য যদি এই সরকার উদ্যোগ না নেয়, কারণ বিগত সরকারের আমলে কিন্তু, তার আগের সরকারের আমলে যে সিন্ডিকেট ছিল সেটা কিন্তু অনেকটাই ভেঙে পড়েছিল, এবং এখানে কিন্তু বিগত সরকারের যে সমর্থিত লোকরা, সেই লোকেরা কিন্তু এই সিন্ডিকেটে ঢুকে পড়েছিলেন। অবশ্যই পুরনো সিন্ডিকেটের কেউ থাকতেই পারে, তারা যে নেই আমি তা বলছি না। তো এই সিন্ডিকেটের যেহেতু নেতারা চলে গেছেন, বা সাবেক সরকারের নেতারা চলে গেছেন, অনেকে আত্মগোপনে চলে গেছেন, সেক্ষেত্রে এই সিন্ডিকেটটা ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়ার কথা, কিন্তু এর কোনো প্রভাব এখনও কিন্তু আমরা বাজার ব্যবস্থায় খুঁজে পাইনি। এখনও দ্রব্যমূল্য বেড়েই চলেছে, বা যে দাম এখন বাজারে জিনিসপত্র রয়েছে সেটার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তো সিন্ডিকেটটার পরিবর্তন খুব জরুরি হয়ে গেছে। আপনারা এই সিন্ডিকেটটা খুঁজে বের করুন, এবং যেহেতু আপনাদের কোনো ভবিষ্যৎ মিশন নেই, আমরা জানি, আমরা বিশ্বাস করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে রাজনীতির স্বপ্ন নিয়ে, বা ভবিষ্যতে গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচন করে ক্ষমতা ধারণ করার স্বপ্ন ওনারা দেখেন না। যেহেতু আপনাদের ভবিষ্যৎ স্বপ্ন দেখেন না, আপনাদেরকে কাউকে তোয়াক্কা করার, কাউকে পরোয়া করার কোনো কারণ আমি খুঁজে পাই না। আপনারা শক্ত হবেন, আপনাদের তো নরম হওয়ার কোনো কারণ নেই। আপনারা শক্ত হাতে তাদেরকে দমন করতে পারেন, কারণ আগামী নির্বাচনে তাদের ভোট আপনাদের দরকার নেই। আপনারা ভোটের আশা করেন না, আপনারা সমাজ সংস্কারের জন্য এসেছেন, আপনারা পরিবর্তন ব্যবস্থার জন্য এসেছেন। তো আপনারা এই সিন্ডিকেটের লোকগুলিকে খুঁজে বের করুন, তাদেরকে একে একে ধরে তাদের কণ্ঠনালী চেপে ধরুন, তাদেরকে শাস্তি দিন, যাতে করে এই সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে যায়, এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিন যে ভবিষ্যতে সিন্ডিকেট তৈরির যেন সাহস কেউ আর না দেখায়। তাহলে আমাদের এই দ্রব্যমূল্য কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকলে আমাদের অনেক দিক থেকে আমরা কিন্তু সমাধান হয়ে যাবে, আমাদের অনেক কিছুর সমাধান হয়ে যাবে। এবং এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি আমাদের কিন্তু আইন ব্যবস্থায় কিন্তু একটা বড় পরিবর্তন আনা দরকার, কারণ আমাদের আইন ব্যবস্থা অনেক ঢিলেঢালা একটা ব্যবস্থা। এটাতে যে কোনো বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করি। তো এটাকে কতটুকু কমিয়ে আনা যায়, কারণ যে কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসার পরপরই কিন্তু সেখানে হয়তোবা তাদের সমর্থিত লোকজন সুবিধা পেতে শুরু করবেন। তো আপনাদের হাতে যেহেতু এই সুযোগটা রয়েছে, আপনাদের কাউকে বাড়তি সুবিধা দেওয়ার কোনো কারণ নেই। আপনাদের কাছে সবাই সমান, আপনারা কোনো রাজনৈতিক দল নন, আপনারা সম্পূর্ণ অরাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের সবাই। বিশেষ করে যারা উপদেষ্টা রয়েছেন সবাই মোটামুটি বিভিন্ন ডিপার্টমেন্টে পুরনো চাকরি করে আসা লোকজন, তারা কিন্তু এই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যেহেতু আপনাদের নেই, রাজনীতির সাথে জড়িত থাকার কোনো কারণ নেই, ভয়ও নেই। আমি মনে করি আপনাদের কোনো ভয় নেই, এবং কোনো আশাও নেই ভবিষ্যতে যে জনগণের কাছ থেকে আপনাদের সমর্থন নিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা এই যে জিনিসগুলোকে শক্ত হাতে দমন করতে পারেন। আপনারা আইন ব্যবস্থার একটা বড় পরিবর্তন আনেন, যাতে করে আইন প্রণয়ন অনেক সহজ হয়। আর বিশেষ করে দুর্নীতির দিকে আপনাদের একটা বড় নজর দেওয়া উচিত। দুর্নীতি আপনাদের ক্ষমতা দখলের পরও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু জায়গাগুলিতে প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে, সরকারি দপ্তরগুলিতে কিন্তু দুর্নীতি এখনও দূর হয়নি। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, যেমন আমি নিজে অ্যাকাউন্টিং প্রফেশনের সাথে যুক্ত থাকার কারণে এনবিআরের সাথে কিছু কিছু কাজ করতে হয় ভ্যাট ট্যাক্স রিলেটেড। তো সেখানে আমি লক্ষ্য করেছি যে এখনও কিন্তু এনবিআরের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু উৎকোষ গ্রহণের মাধ্যমে ভ্যাট সুবিধা প্রদান করছেন, এবং মান্থলি রিটার্নের সময় তাদেরকে এখনও পর্যন্ত আমরা জানি, এটা বললে হয়তো বা অনেক এনবিআরের কর্মকর্তারা আমার প্রতিবাদ করতে পারেন, কিন্তু এটা বাংলাদেশের একটা অলিখিত কালচারে দাঁড়িয়ে গেছে। প্রতি মাসের 15 তারিখে ভ্যাট রিটার্ন দাখিলের সময় কোম্পানিগুলির কাছ থেকে একটা বাড়তি সুযোগ, অর্থনৈতিক সুযোগ তারা নেন, এই এনবিআরের কর্মকর্তারা যারা ভ্যাট রিসিভ করেন। তো এক্ষেত্রে রিটার্নটা রিসিভ করেন। তো সেক্ষেত্রে এই ব্যবস্থাকে আপনাদের কিন্তু দমন করা উচিত, কারণ সরকার ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে। এখন আর আমাদের ভয়ের কিছু নেই। আমরা এখন যদি এই লোকগুলিকে খুঁজে বের করে দমাতে না পারেন, তাহলে কিন্তু রাজস্বে ঘাটতি আমাদের আজীবন থেকে যাবে, কারণ এনবিআর হচ্ছে আমাদের রাজস্বের সবচেয়ে বড় জায়গা। তো সেক্ষেত্রে যদি এই লোকগুলিকে খুঁজে বের করেন যারা এই অর্থ গ্রহণের মাধ্যমে বিভিন্ন কোম্পানি বা ব্যক্তিদেরকে বাড়তি সুযোগ সুবিধা প্রদান করছে ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে, তাহলে এই লোকগুলিকে শাস্তি দেওয়া সম্ভব হলে সরকারের রাজস্ব বাড়বে। পাশাপাশি এই লোকগুলির যে বাড়তি আয় করে যাচ্ছেন, এই আয়কৃত অর্থগুলি তো আমরা জানি দেশের ভিতরে থাকে না, বিদেশে পাচার হয়ে যায়। তো অর্থ পাচারও অনেকটা কমে আসবে। তো সেক্ষেত্রে এনবিআরের দিকে আমার ছোট্ট পরামর্শ হচ্ছে, এমন কোনো গোয়েন্দা ব্যবস্থা নিয়োগ করুন যাতে করে এনবিআরের এই কর্মকর্তাদের কার্যক্রম তারা
পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যেভাবেই হোক না কেন পর্যবেক্ষণ করেন, তাদের এই দুর্নীতিগুলিকে হাতে নাতে ধরে ফেলেন এবং তাদেরকে শাস্তি দেন। আর আমরা জানি দীর্ঘদিন আবার একটা কমিটিকে রাখলে বা একটা দলকে, এই গোয়েন্দা দলকে দীর্ঘদিন একসাথে রাখলে তারাও তাদের এই ইনফরমেশন বাণিজ্য শুরু করে দিবে। তাই এটাতে এদের পিছনে আবার একটা নিয়ন্ত্রণ যেন রাখা হয়, সেভাবে একটা তদন্ত ব্যবস্থা রাখলে আমার মনে হয় এনবিআরের এই দুর্নীতি কমে আসবে। এবং এনবিআরে যদি দুর্নীতি কমে যায় তাহলে বাংলাদেশের রাজস্ব বৃদ্ধি সহ অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং জনপ্রশাসনে বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরির যে নিশ্চয়তা, এই ক্ষেত্রে আইনটাকে একটু শিথিল করলে আমার মনে হয় দুর্নীতি অনেকটা কমে আসবে। কারণ আমরা জানি দুর্নীতি সহ যে কোনো রকম অপরাধ ধরা পড়লে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বদলি বা এরকম ছোটোখাটো সাজার মাধ্যমে দেয়া হয়, কারণ তাদের ভিতরে কোনো চাকরি হারানোর কোনো ভয় নেই। এবং চাকরি হারানোর কোনো ভয় না থাকার কারণে কিন্তু তারা ইচ্ছামতো দুর্নীতি করতেই থাকেন। যেখানে যা পাঠানো হয় সেখানেই তারা, যে লঙ্কায় তাদেরকে পাঠানো হচ্ছে না কেন সেখানেই গিয়ে তারা রাবণ হয়ে যাচ্ছেন। তো বা যেখানেই এই রাবণদেরকে পাঠানো হচ্ছে সেটাকেই তারা লঙ্কা পুরি বানিয়ে ফেলছেন। তো এটা থেকে নিয়ন্ত্রণ করতে হবে।